কর্ণফুলী থেকে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান উদ্ধার, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনা, জানিয়েছে আইএসপিএফ। ব্যক্তিগত সফরে টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন মতবিনিময় সভায়। নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া, নিয়োগে দীর্ঘসূত্রতায় বেড়েছে বেকারত্ব, সরকারি দপ্তরেই পদ খালি 5 লাখ। মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে ডায়ালাইসিস প্রকল্পের অগ্রগতি নেই, 4 পরিচালক বদল। মিরপুরে বাংলাদেশ জিম্বাবুয়ে চতুর্থ টি-20 আজ, সাকিব মুস্তাফিজ ফেরায় আরও উজ্জীবিত দল। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানটি কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত 10:15টার দিকে প্রশিক্ষণ বিমানটি উদ্ধার করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা বলে জানিয়েছে আইএসপিআর। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে মারা গেছেন স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। আহত হয়েছেন উইং কমান্ডার সোহান হাসান খান। সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়ন করে YAK-130 প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটির পেছনের অংশে আগুন ধরে যায়। যখন ওরা কন্ট্রোল করতে পারে নাই, ল্যান্ড করতে চাইছিল, ল্যান্ড করতে পারে নাই, বাধ্যতামূলক ওরা সাগরে নামাই দিয়েছে। সামনে যেটা মানে পিছনে ছিল, পিছনেরটা আগে নামে গেছে, সামনে যখন মানে নামতে লেট হয়েছে, তার কারণ মনে হয় আর একটু সমস্যা হয়েছে। আকাশ থেকে বিমানটি আছড়ে কর্ণফুলী নদীর মোহনায় পতিত হয়। তাৎক্ষণিকভাবে বিমান থেকে প্যারাশুটের মাধ্যমে নদীতে নামেন 2 পাইলট, উইং কমান্ডার সোহান হাসান খান ও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। আকাশ থেকে উঠতে আসে, ওই কাছাকাছি আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা যাচ্ছে শব্দ হয়েছে, শব্দ হওয়াতে বিমানটা নিচে নেমে গেছে, আর পাইলট ইজেক্ট করে প্যারাশুট দিয়ে উপরে উঠে গেছে। পরে নৌ ও বিমান বাহিনীর উদ্ধারকারী দল জেলেদের সহায়তায় তাদের উদ্ধার করে পতেঙ্গায় নৌবাহিনীর হাসপাতালে নিয়ে যায়। সেখানে মারা যান স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। চিকিৎসাধীন আছেন উইং কমান্ডার সোহান হাসান খান। আগুন ধরে গেছে, আগুন ধরে দেওয়াতে ওরা ওদের প্যারাশুট দিয়ে নিচে নেমে গেছে এবি হসপিটালে। একজন এখানে মারা গেছে, জানি 2 জনের মধ্যে একজন সুস্থ আছে, আমার টিম ওখানে আছে। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে আইএসপিআর। রাশিয়ার তৈরি YAK-130 উন্নত জেট প্রশিক্ষণ ও হালকা যুদ্ধ বিমান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের বাড়ি মানিকগঞ্জে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। স্বজনরা জানান, ছোট থেকেই মেধাবী আসিম স্বপ্ন দেখতেন বিমান বাহিনীর পাইলট হওয়ার। পাইলট হওয়ার স্বপ্ন পূরণ হলেও মাঝপথে একটি দুর্ঘটনা এলোমেলো করে দিয়েছে পুরো পরিবারকে। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় স্বজনরা। বৃহস্পতিবার চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মারা যান পাইলট আসিম জাওয়াদ। এই খবর ছড়ানোর পরই তার জন্মস্থান মানিকগঞ্জে নেমে আসে শোকের ছায়া। ওর স্মৃতির কথা আমার ভুলার না, মানে এরকম ছেলে পাওয়া বড় খালি তাই না, বাংলাদেশ সরকারও মনে হয় একটা বিশাল বড় একটা প্রতিভা হারাইল। স্বজনরা জানান, ছোট থেকেই লেখাপড়ায় তুখোর মেধাবী ছিলেন আসিম। পাইলট হওয়ার স্বপ্ন তখন থেকেই, তা পূরণ হলেও মাত্র 14 বছরেই তা থেমে গেল। জীবনে কোনো দিন দ্বিতীয় হয় নাই। তারপরে মেডিকেল টেস্ট দিয়ে মেডিকেলে চান্স পেয়েছিল, তারপরে বুয়েটে চান্স পেয়েছিল, কিন্তু তার ছোটোবেলার থেকে শখ সে পাইলট হবে। চায়নাতে, রাশিয়াতে, ইন্ডিয়াতে যতগুলা ট্রেনিং হয়েছে সব ট্রেনিংয়েও ফার্স্ট হয়েছিল।
1992 সালে মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর গ্রামে জন্ম আসিম জাওয়াদের। 2010 সালে যোগ দেন বিমান বাহিনীতে। এ সময় ক্যাডেটদের সর্বোচ্চ সম্মান সোর্ড অব অনার, পেশাদারি দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিমান বাহিনী প্রধান ট্রফি, মফিজ ট্রফি, ভারতীয় বিমান বাহিনীর কোর্সে অংশ নিয়ে চিফ অফ এয়ার স্টাফস ট্রফি অফ বেস্ট ইন ফ্লাই অর্জন করেন। এছাড়া দেশে বিদেশে পেশাগত বিভিন্ন কোর্সে অংশ নিয়ে মেধা ও দক্ষতার পরিচয় দেন তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যক্তিগত সফরে গোপালগঞ্জে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সড়কপথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে তিনি টুঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করবেন এবং তাদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া সফরকালে দাঁড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের মধ্যে কৃষি উপকরণ আর্থিক সহায়তা প্রদান করবেন। এই সকল সহায়তা মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অর্থায়ন মাধ্যমে নির্বাহ করা হবে। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, প্রধানমন্ত্রী কখন পৌঁছাবেন টুঙ্গিপাড়ায়? তার আগমনকে কেন্দ্র করে কি কি প্রস্তুতি নিয়েছে? আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে যে সফরটি এটি সম্পূর্ণ ব্যক্তিগত সফর। তিনি আজ সকাল 7টায় ঢাকার বঙ্গভবন থেকে রওনা হওয়ার কথা রয়েছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছিয়ে সকাল 10টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমাধিসৌধ কমপ্লেক্সে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। শ্রদ্ধা জানানোর পরে তিনি তার জন্য বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেবেন। এরপরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ অফিসে এক মত বিনিময় সভায় মিলিত হবেন। এই মত বিনিময় সভাটি হবে মূলত একটি সমবায় সমিতির সদস্যদের সাথে। এই সমবায় সমিতির নামটি হচ্ছে দাঁড়িয়ারকুল সমবায় সমিতি। তিনি এই সমিতির একজন প্রধান উপদেষ্টা হিসাবে রয়েছেন। তিনি এই সমিতির সদস্যদের মধ্যে একটি ধান কাটার মেশিন সহ কৃষি উপকরণ বিতরণ করবেন বলে আমরা জানতে পেরেছি। দলীয় এবং প্রশাসন সূত্রে জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সফর সম্পূর্ণই ব্যক্তিগত এবং যে কৃষি উপকরণগুলি বিতরণ করবেন একটিও নিজস্ব অর্থায়নে তিনি বিতরণ করবেন বলে জানতে পেরেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া সহ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ, র্যাব এবং বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা কঠোর নিরাপত্তার চাদরে রাখা হয়েছে বলে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম আমাকে জানিয়েছেন। আর জেলা আওয়ামী লীগ সূত্রে জানতে পেরেছি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আমাকে যেটি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তিনি দলীয় নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ায় অবস্থান করবেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন। এই ছিল প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে গোপালগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। কৃষি জমিতে সেচ নির্বিঘ্ন রাখতে প্রয়োজনে গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় লোডশেডিং হবে। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঋণ খেলাপি নিয়ে সরকার প্রধান বলেন, জিয়াউর রহমানের আমল থেকে এই সংস্কৃতি চালু হয়েছে, যা এরশাদ ও খালেদা জিয়ার আমলেও বজায় ছিল। সেখান থেকে উত্তরণে সরকার কাজ করছে। গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেশি, উৎপাদনের রেকর্ড হলেও এই চাহিদা মেটাতে হিমশিম বিতরণ সংস্থাগুলো। লোডশেডিংয়ের ক্ষতির শিকার জমির সেচ কাজও। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী দিনে বৃহস্পতিবার নিজের বক্তব্যে এই বিষয়টি তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, উৎপাদনে ঘাটতি হলে অভিজাত এলাকায় লোডশেডিং দেওয়া হবে। 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িদারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে।
বাড়িতে লিফট, বাড়িতে টেলিভিশন, বাড়িতে এয়ার কন্ডিশন, তো তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আর কৃষকের আর অভাব হবে না। এখন তো সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের শাসনের সময় দেশে ঋণখেলাপির সংস্কৃতি চালু হয়, অন্য সরকারের সময়ও তা বহাল থাকে। তবে এ থেকে বের হতে চায় বর্তমান সরকার। আজকে যে কথা আসে ঋণখেলাপি, এই ঋণখেলাপি কালচার কখন শুরু? ওই জিয়াউর রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতাকে কুক্ষিগত করে, ঠিক সেই থেকেই শুরু, যার ধারাবাহিকতা আমরা দেখেছি এরশাদের আমলে, খালেদা জিয়ার আমলে, এবং সেখান থেকে এখনো পূর্ণ মুক্তি পাওয়া যায়নি। এটাই হলো বাস্তবতা। তারপরে আমাদের প্রচেষ্টা আছে। বিদেশিদের সঙ্গে আতাত করে 2001 সালে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী বলেন, সে সময়ের দুঃশাসনের কথা মানুষ এখনো ভুলে যায়নি। কি করে বলে যে ইলেকশন করবে না, বা ইলেকশন হয় না, বা ইলেকশন নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে? তারা তো করেনি, এই জন্য তারা জানে যে ইলেকশন করলে জনগণ তাদের ভোট দেবে না। কারণ ওই 2001 থেকে 2006-এর ক্ষত মানুষের মন থেকে মুছে যায়নি, বা জিয়াউর রহমান সে অপকর্ম মুছে যায়নি। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের জন্য সবাইকে উৎপাদনমুখী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। কারণ একটা দেশের উন্নয়ন করতে হলে সবথেকে বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রেখে টাকা দেওয়ার জন্য গ্রাহক পর্যায়ে দাম বাড়ানো হচ্ছে, এই মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী দিনের বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। জিএম কাদের বলেন, চাহিদার চেয়ে 10,000 মেগাওয়াট বেশি উৎপাদনের সক্ষমতা আছে, তবুও লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ খাত উন্নত করার অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, এখন মূল্যায়নের সময় এসেছে। তিনি বলেন, জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনকারী অনেক কোম্পানি উৎপাদন করছে না, অথচ তাদের ক্যাপাসিটি চার্জ দেওয়া হচ্ছে। এই চার্জ না দিয়ে বিদ্যুৎ বিনিয়োগ আনা যায় কিনা সে চেষ্টা কখনো করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি। সরকার তাদের দায় মুক্তি দিতে আইন করেছে বলেও অভিযোগ করেন কাদের। নীতি তৈরি করা হচ্ছে নির্দিষ্ট কোনো দুর্নীতি করতে, দুর্নীতি ধরা পড়লেও তাদের বিচার হচ্ছে না। মন্তব্য করে 68 বিদ্যুৎ কেন্দ্র গত 5 অর্থ বছরে তাদের উৎপাদন সক্ষমতার 10% বা তার চেয়ে কম বিদ্যুৎ উৎপাদন করেছে, কিন্তু উৎপাদন না করে তাদেরকে পুরোপুরি ক্যাপাসিটি চার্জ সম্পূর্ণভাবে দিতে হয়েছে। সত্যিকার অর্থে এই বিদ্যুৎ কেন্দ্রগুলি কি সচল ছিল কোনো সময়, বা সচল অবস্থা আছে এখনো? অনেকে ঠাট্টা ছলে বলেন অনেক সময় যে কোনো খেলনা কেন্দ্রে বসিয়ে দেওয়া হয়েছে, যেহেতু না চালিয়ে বিদ্যুৎ উৎপাদন না করে পয়সা পাওয়া যায়, তো বিদ্যুৎ কেন্দ্রের দরকার কি? আজ নয়াপল্টনে সমাবেশ ডেকেছে বিএনপি। দলটিকে 19 শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। এর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম জানান, সমাবেশ ও মিছিলের অনুমতির বিষয়ে ডিএমপি ইতিবাচক। তিনি মনে করেন, শুক্রবার ছুটির দিন হওয়ায় ট্রাফিক নিয়ে কোনো সমস্যা হবে না। সমাবেশে ডিএমপির সার্বিক সহযোগিতা চাওয়া হয়েছে। এর আগে 28 অক্টোবর দলের শান্তিপূর্ণ মহাসমাবেশ পণ্ড করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে আক্রমণ করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। পরে ডিএমপির অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদুদ্দিন বলেন, যারা সমাবেশের আয়োজন করবে তাদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। সংসদের চেয়ে উপজেলা নির্বাচন ভোটাররা আরও বেশি বর্জন করেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নেতাকর্মী সমর্থকদের আওয়ামী লীগ কেন্দ্রে নিতে পারছে না বলেও মন্তব্য তার। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণ অধিকার পরিষদের এক আলোচনা সভায় এসব কথা বলেন গয়েশ্বর। তার দাবি, সরকার ক্ষমতায় থাকতে নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছে। এ সময় অন্য বক্তারা বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই সাধারণ মানুষের কষ্ট বোঝে না। ক্ষমতাসীন দলের মানুষ ছাড়া দেশে কেউ ভালো নেই বলেও দাবি তাদের। বলেন, দেশে গণতন্ত্র ফিরে না এলে মানুষের অধিকারও প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। ভোটাররা একেবারে জন্মের মতো আগ্রহ ত্যাগ করছে, ভোট জিনিস নাই, ভোটাররা ভোট কেন্দ্রে যায় না, যাবে না। ওরা সবচেয়ে যোগ্য জনক হল, ওরা নিজেদের ভোটারদেরই কেন্দ্রে নিতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোট তাদেরকে কেন্দ্রে নিতে পারে না। দিল্লি কাছে আর বেইজিং দূরে, তাই দ্বিপাক্ষিক সফরে চীনের আগে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। এদিকে চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত। এছাড়া নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের সম্মতি দিয়েছে নয়াদিল্লি। ভারতের লোকসভা নির্বাচনের মধ্যেই ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। ঘণ্টাখানেকের আলোচনা শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। এছাড়া নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারে অনাপত্তি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। ভিসা প্রক্রিয়া সহজ করা, সীমান্তে হত্যা বন্ধে পদক্ষেপ নেয়ার বিষয়েও আলোচনা হয়। আমরা কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনারা জানেন যে ভারতে প্রচুর লোক আমাদের দেশ থেকে ভিসার জন্য অ্যাপ্লাই করে। সীমান্তে যে মাঝে মধ্যে অ্যাট্রোসিটিস হয়, সীমান্ত হত্যা হয়, সেটি নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি। এদিকে বিকেলে পররাষ্ট্র সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল। সচিব জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায় সবাই। তারই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকায় আসছেন। সব ধরনের এলিমেন্টসই থাকবে আমাদের পারস্পরিক সম্পর্কের যে পলিটিক্যাল বিষয়গুলো আছে বা ইকোনমিক বিষয়গুলো আছে বা ইভেন সিকিউরিটি বিষয়গুলো আছে, সবগুলো নিয়ে আলোচনা হবে, প্লাস রোহিঙ্গা বিষয়। এ সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও জোরদার হবে বলে মনে করেন পররাষ্ট্র সচিব। সেফ অ্যান্ড সিকিউর অ্যান্ড স্টেবল বর্ডার। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি নানা দপ্তরে পদ খালি প্রায় 5 লাখ, অথচ প্রতি বছরই বাড়ছে বেকারত্বের হার। শিক্ষা গবেষণা বলছে, নিয়োগে দীর্ঘসূত্রিতা, বেসরকারি খাতে নতুন কর্মসংস্থান তৈরি না হওয়া সহ নানা কারণে এই অবস্থা। এই অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের দাবি পুরোদমে নিয়োগের কাজ শুরু করেছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে দেশে এখন বেকার 25,90,000। গত বছর তা ছিল 24,70,000-এ। এক বছরে বেড়েছে 1,20,000। অন্যদিকে সরকারি দপ্তরে পদ খালি আছে 5 লাখের মতো। জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, 19,151 পদের বিপরীতে কর্মরত আছেন 13,96,818 জন। চাকরি প্রার্থীরা বলছেন, বেশিরভাগ নিয়োগ শেষ হতেই লেগে যাচ্ছে 4 থেকে 5 বছর। কিছু পদে আবার আবেদনের পর পরীক্ষার জন্যই অপেক্ষা করতে হয় 3 থেকে 4 বছর। যে পরীক্ষাগুলো হয় সেগুলোর নিয়োগের ভেরিফিকেশন বলেন কিংবা আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে, এগুলো শেষ করতে করতে আপনার চাকরি পাওয়ার পরেও দেখবেন যে 1-2 বছর কেটে গেছে। যে পদগুলো ফাঁকা আছে এগুলো তো তাড়াতাড়ি নিয়োগ হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে বেকারত্বের হার আরও বাড়বে বলে সতর্ক করছেন শিক্ষা গবেষকরা। বলছেন, শুধু দ্রুত নিয়োগ নয়, সংকট থেকে বেরিয়ে আসতে কর্মসংস্থান তৈরি করতে হবে বেসরকারি খাতে। উদ্যোক্তা হতে তরুণদের জন্য তৈরি করতে হবে অনুকূল পরিবেশ। সরকারি যেখানে যেখানে পদ খালি আছে, কারণ পদকে লোক নেবে কেন? লোক নিলেই তো কাজ হবে, কাজ হলে সেটাও তো উন্নয়ন, কাজ হলেই তো জিডিপি বাড়বে। এদিকে নিয়োগ বিলম্বের জন্য করোনাকে কারণ বলছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এখন তা পুরোদমে চলছে উল্লেখ করে মন্ত্রী জানিয়েছেন, চাকরির পরীক্ষা এগিয়ে আনতেও সচেষ্ট তারা। সরকারি যে শূন্য পদগুলো আছে, যথাযথ সময়ের মধ্যে শূন্য পদগুলো পূরণ করে আমাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া, এবং সেটি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এটা আমাদের কার্যক্রমের মধ্যে রাখব। এদিকে প্রশ্নপত্র ফাঁস সহ নানা অনিয়মের ভয়ে দীর্ঘদিন পদ খালি থাকার পরও নিয়োগ পরীক্ষা নিচ্ছে না অনেক সরকারি দপ্তর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশত মানুষ। বৃহস্পতিবার বিকেলে আগুয়া গ্রামের বাজারে এই ঘটনা ঘটে। পুলিশের স্থানীয়রা জানায়, স্ট্যান্ডের দখল ঘিরে ম্যানেজার সেলিম মিয়া ও অটোরিকশা চালক কাদির মিয়ার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। ভাঙচুর করে কয়েকটি বাড়ি। সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান কাদির মিয়া ও সিরাজ মিয়া। গুরুতর অবস্থায় লিলু মিয়াকে সদর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।
রাতে সদর হাসপাতাল থেকে সিলেট নেয়ার পথে মারা যান আরও একজন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। ইমার্জেন্সিতে আমরা একজনকে মৃত ঘোষণা করেছি, আর অসংখ্য রোগী এই মুহূর্তে চিকিৎসাধীন আছে। দুজনকে আমরা রেফার করেছি, কিন্তু এই মুহূর্তে আমি সঠিক ইয়েটা বলতে পারছি না। এখানে 13-14 জন আহত আছে, ওই চিকিৎসা চলছে। এর মধ্যে একজনের অবস্থা একটু গুরুতর, টেটাপিসে বুকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা নিরাপত্তা জোরদার করছি। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার রায়ে মূল পরিকল্পনাকারী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। চার্জশিটে উল্লেখ থাকা 4 ভাড়াটে খুনি সহ 6 আসামি পেয়েছে খালাস। হত্যাকাণ্ডের 25 বছর পর বৃহস্পতিবার এই রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2। সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে রায়ে। 1998 সালের 17 ডিসেম্বর রাতে রাজধানীর বনানী ট্রাম্পস ক্লাবে গুলি করে হত্যা করা হয় চিত্রনায়ক সোহেল চৌধুরীকে। 2 যুগেরও বেশি সময় পর বৃহস্পতিবার দুপুরে মামলার রায় দেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী। 38 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেয়া 10 জনই সত্য গোপন করতে দায়সারা সাক্ষ্য দিয়েছেন বলে শুরুতে জানিয়ে দেন আদালত। এরপরই মামলার 9 আসামির 6 জনকে খালাস দিয়ে আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাক্ষী যেটা বলবে সেটাই এভিডেন্ট। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই, এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে, এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। জুন মাসে যখন ক্লাবে গিয়েছিলেন, এই ট্রান্স ক্লাবে, তখন সোহেল চৌধুরীর এক গার্লফ্রেন্ড, সে আজিজ ভাই ইসে আসছে, আজিজ ভাই টেবিলে বসছেন। বসার পর এইটাকে নিয়ে সোহেল চৌধুরী তাকে গালিগালাজ করছেন, এবং উনি তারপর দোকান থেকে চলে গেছেন। তারপর তো উনি দেশের বাইরে। আদালতে হাজির করা শীর্ষ সন্ত্রাসী ইমন সহ যাদের বিরুদ্ধে গুলি করার অভিযোগ, তারা কি সাক্ষীর দুর্বলতার কারণে খালাস পেলেন? এমন প্রশ্নে রাষ্ট্রপক্ষ তুলে ধরে মামলার বিভিন্ন দুর্বল দিক। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মামলায় যে আইও সাহেব ছিলেন, উনি মারা গেছেন। এই মামলায় যে 164 করেছে, যে ম্যাজিস্ট্রেট সাহেব তার জবানবন্দি ছিলেন, 164 করেছিলেন, সেই ম্যাজিস্ট্রেট সাহেবও আদালতে আসেননি। যে আসামি যাদেরকে খালাস দেওয়া হলো, পূর্ণাঙ্গ রায়টা পেলে আমরা যদি দেখব যে যদি এটা আপিল করা যায়। যাবজ্জীবন দণ্ড পাওয়া 3 আসামি পলাতক রয়েছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রকল্প পরিচালক বদল হয়েছে 4 জন। প্রকল্পের মেয়াদও শেষ হয়েছে 2 বার, তারপরও কাজের অগ্রগতি শূন্য। এই অবস্থা মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালের কিডনি ডায়ালাইসিস প্রকল্পে। কর্মকর্তারা বলছেন, জনবল নিয়োগ না হওয়া এবং স্থান সংকটের কারণেই এখনো শুরু করা যায়নি কাজ। দেশে প্রতি বছর প্রায় 50,000 মানুষের কিডনি বিকল হয়। ডায়ালাইসিস করেই বাঁচতে হয় এসব রোগীকে। ডায়ালাইসিস সেন্টারগুলো রাজধানী কেন্দ্রিক হওয়ায় চরম ভোগান্তিতে জেলা পর্যায়ের রোগীরা। এসব রোগীদের ভোগান্তি ও অর্থ ব্যয় কমাতে 2020 সালে অনুমোদন পায় কিডনি ডায়ালাইসিস প্রকল্প। বরাদ্দ প্রায় 300 কোটি টাকা। 15টি মেডিকেল কলেজে 50 বেড করে আর 44টি জেলা সদর হাসপাতালে হবে 10 বেডের ডায়ালাইসিস ইউনিট। ডিস্ট্রিক্ট হসপিটালে 2-1টা ডায়ালাইসিস বিভিন্ন জায়গায় প্রাইভেটলি হচ্ছে, 2-3টা মেশিন করে, সব ডিস্ট্রিক্টেও নাই। সেক্ষেত্রে যদি আমরা অ্যাডিকুয়েট ম্যান পাওয়ার সহ ডায়ালাইসিস সেন্টার খুলে, তার সব মানে অন্তত 44টি ডিস্ট্রিক্টের লোকজন এই ডায়ালাইসিস সেবা নিতে পারবে। এটা জায়গা যদি অ্যাডিকুয়েট হয়, আমরা কমপ্লিট 100% জোনের মধ্যে কমপ্লিট করার একটা প্ল্যান আছে। তৃতীয়বারের মতো বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। শেষ করতে হবে 2025 সালের জুনের মধ্যে। কিন্তু 3874 জনবল নিয়োগের বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত জায়গা। অবকাঠামো বুঝে পেলে আমরা তখন ডায়ালাইসিস যন্ত্রপাতি কেনার প্রক্রিয়ার দিকে আগাতে থাকি। ইন দ্য মিন টাইম জনবল নিয়োগ চলতে থাকে। তো মেইনলি অবকাঠামোগুলি অনেকগুলি বাকি আছে আমাদের। জনবলটা আমরা সমস্যা মনে করছি না, সমস্যা মনে করছি লজিস্টিক, স্থাপনা এবং যন্ত্রপাতি ক্রয়, এ দুটো আর কি। কিডনি ডায়ালাইসিস প্রকল্পে 4 বছরে অর্থ ব্যয় হয়েছে 2 লাখ টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উত্তরবঙ্গের বাণিজ্যিক শহর হিসেবে খ্যাত বগুড়ায় পেশার সূত্রে আশেপাশের জেলা সহ বিভিন্ন প্রান্ত থেকে আসেন অনেকে।
শহরে নিম্নবিত্ত পরিবারের জন্য একটি শিশু দিবাযত্ন কেন্দ্র থাকলেও অন্যদের সে সুযোগ না থাকায় কর্মজীবী অনেক নারীকে পড়তে হয় ভোগান্তিতে। তাদের দাবি শহরে আরও শিশু দিবাযত্ন কেন্দ্র স্থাপনের। বগুড়া সদর থানার পুলিশ কর্মকর্তা জীবন্নেসার 10 বছরের মেয়েকে স্কুল শেষে থাকতে হয় তার অফিসে। সন্তানের নিরাপত্তা ভাবনায় মেয়েকে সাথেই রাখেন এই মা। আরও কয়েকজন কর্মকর্তারও একই অবস্থা। থানার ভেতরেই ঘুরে ঘুরে সময় কাটে এসব শিশুদের। আমি চাই প্রত্যেকটি প্রতিষ্ঠান যেন সন্তান বান্ধব হয়। আমরা যখন বাড়ি থাকি কিন্তু আমাদের মন খুব অসহায়ত্ব বোধ করে যে আমার সন্তানটা বাসায় নিরাপদ কিনা। এমন সমস্যা জেলায় কর্মজীবী বেশিরভাগ নারীদের। তারা বলছেন পরিবারের আপন কেউ কাছে না থাকায় সাহায্যকারীর কাছে সন্তানকে রেখে প্রতিটি মুহূর্ত কাটে উদ্বেগ উৎকণ্ঠায়। ডে কেয়ার ফ্যাসিলিটিটা হলে আমরা বাচ্চাকে নিয়ে আর এক্সট্রা চিন্তাটা থাকতো না, অথবা কাজ ছাড়ার কথা আমরা কখনো মনে করতাম না। এটা আমরা ফিল করি যে আমরা যেখানে কর্মক্ষেত্রে কাজ করছি, আমার বাচ্চা না হয়ে একটু বড় হয়ে গিয়েছে, কিন্তু একেবারেই ছোট যখন থাকে তো ছোট বেবিদেরকে কিন্তু আসলে একটু কাছাকাছি থাকলে এটা একটু নিজের জন্য কমফোর্ট ফিল হয়। বগুড়া জেলাতে 2011 সালে কর্মজীবী নারীর সংখ্যা ছিল প্রায় 38,000। বর্তমানে যা দাঁড়িয়েছে 1,46,878 জনে। এই অবস্থায় শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা জরুরি বলে মনে করে মহিলা বিষয়ক অধিদপ্তর। মহিলা বিষয়ক অধিদপ্তর মাননীয় মহাপরিচালক সুযোগ হলে আমাদের মাননীয় সচিব মহোদয় এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে প্লেস করব, এবং এটা সময়ের দাবি এবং এটার সাথে আমি সম্পূর্ণ একমত। কারণ আমরা মায়েদের বা নারীদের ক্ষমতায়নের জন্যই কাজ করছি, এটাও কিন্তু ক্ষমতায়নেরই একটা অংশ। মহিলা বিষয়ক অধিদপ্তরের তত্ত্বাবধানে নিম্ন আয়ের নারীদের জন্য শহরে একটি মাত্র ডে কেয়ার থাকলেও তা যথেষ্ট নয় বলছেন ভুক্তভোগীরা। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। করের হার কমিয়ে হলেও এর আওতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। রাজধানীতে বৃহস্পতিবার ইউএস ট্রেড শো উদ্বোধনে তিনি এ আহ্বান জানান। বিদেশে অর্থ পাচারের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি, তবে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৃহস্পতিবার উদ্বোধন হল 29তম ইউএস ট্রেড শো। গত এক দশকে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তবে এর চ্যালেঞ্জ রয়েছে। বিনিয়োগের সক্ষমতা বাড়াতে এসব চ্যালেঞ্জ থেকে উত্তরণে পদক্ষেপ নেয়ার আহ্বান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের। বাংলাদেশের যে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে তা দৃশ্যমান। অন্য দেশের সাথে প্রতিযোগিতায় আছে, তবে প্রতিযোগিতায় ভালো করতে ব্যবসার পরিবেশের উন্নয়নের বিকল্প নেই। রাজনৈতিক স্থিতিশীলতা ও সহায়ক পরিবেশ থাকায় বিদেশি বিনিয়োগের আহ্বান জানান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সম্প্রসারণশীল বাজার ব্যবস্থা থাকায় এদেশে দেশি বিদেশি বিনিয়োগকারীরা সহজেই বিনিয়োগ করতে পারবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোয় ব্যবসায়ীদের ওপর চাপ কিছুটা বাড়লেও এর বিকল্প ছিল না। ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে, কিন্তু এটা করা হয়েছে যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে, তার জন্য এটা করা হয়েছে। দেশে রপ্তানি ও কৃষি সন্তোষজনক উল্লেখ করে প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা বলেন, আগামী বছর থেকে করের আওতা বাড়ানো উচিত। আমাদেরকে ট্যাক্স নেটটা যেটা আছে এটাকে আমাদের বাড়াইতে হবে। যারা আমাদের ট্যাক্স দিচ্ছে না তাদেরকে আমরা নিয়ে আসতে হবে, এবং ট্যাক্স রেটটা আমি বিশ্বাস করি কমানো দরকার। অর্থপাচারের বিভিন্ন অভিযোগ সরকার খতিয়ে দেখছে বলেও জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা, তবে সরাসরি কোনো প্রমাণ এখনও মেলেনি বলেও জানান তিনি। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে মালয়েশিয়ার বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পারাডোয়ার গাড়ি বাজারজাত শুরু করেছে পিএইচপি মোটরস লিমিটেড। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। এ সময় পুরনো গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ আরও প্রয়োজন বলে জানান শিক্ষামন্ত্রী। পারাডোয়ার সঙ্গে বাণিজ্যিক যাত্রা শুরু হলো পিএইচপি পরিবারের। মালয়েশিয়ার শীর্ষস্থানীয় এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নানা মডেলের গাড়ি প্রদর্শন করা হয় জমকালো অনুষ্ঠানে।
এ সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলেন, প্যারাডোয়ার সঙ্গে অংশীদারিত্ব শুধু পিএইচপির নয়, বরং বাংলাদেশের গাড়ি শিল্পের জন্য একটি মাইলফলক। পেরুডুয়ার ৬টি মডেল রয়েছে। আমরা সবগুলো মডেল নিয়েই কাজ করছি। প্রাথমিকভাবে আমরা আমাদের কারখানায় 4টি মডেলের পেরুডুয়া গাড়ি ও এসইউভি অ্যাসেম্বল করব। সেগুলো বাংলাদেশের বাজারে বিক্রি করা হবে। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, পুরনো গাড়ি আমদানি নিরুৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ আরও প্রয়োজন। এ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে পিএইচপি গ্রুপ কাজ করবে বলেও আশা মন্ত্রীর। আমি গাড়ি ব্যবহারকারীদের মনে কষ্ট দিতে চাই না, তবে পুরনো গাড়ি আমদানিতে নিরুৎসাহিত করা উচিত। প্যারাডোয়া বাজেট মূল্যে দেশে নতুন গাড়ি নিয়ে আসবে আশা করছি। আমরা উন্নয়নশীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছি। এবার গাড়ি শিল্পের দিকে মনোনিবেশ করার সময়। এই জন্য সরকার উদ্যোক্তাদের সহযোগিতা করবে। এ সময় দেশের উন্নয়নে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে সবাইকে কাজ করার আহ্বান জানান পিএইচপি গ্রুপের চেয়ারম্যান। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গরমে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। ইমিগ্রেশনের অভ্যন্তরে এসিগুলো দীর্ঘদিন অকেজো থাকায় ভোগান্তি বেড়েছে। অনেক সময় যাত্রীরা অসুস্থ হয়ে পড়ছেন। এ নিয়ে যাত্রীদের মাঝে ক্ষোভ থাকলেও এসি মেরামতের উদ্যোগ নেই কর্তৃপক্ষের। আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচল করেন 5 থেকে 7,000 যাত্রী। চেকপোস্টের যাত্রীদের সুবিধায় এসি থাকলেও তা দীর্ঘদিন ধরে অকেজো। এতে তীব্র গরমে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। টার্মিনাল ফি সহ বিভিন্ন ফি দিয়েও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় ক্ষোভ রয়েছে যাত্রীদের মাঝে। আমিও আসার সময় স্বাভাবিক একটু আরাম চাইবো, তো এখন ঢুকেই দেখলাম এখানে সব এসিগুলো বন্ধ। বেরোচ্ছি দেশের থেকে, যে ট্যাক্সগুলো দিচ্ছি আমাদের এগুলো প্রপার জায়গায় ওয়েস্ট হচ্ছে না। একই অভিযোগ ভারতীয় নাগরিকদের। প্রচণ্ড গরমে বেনাপোল ইমিগ্রেশনে কষ্ট পোহাচ্ছেন তারাও। ইন্ডিয়াতে খুব ভালো পরিষেবা, কিন্তু এখানে এসিগুলো দেখছি সবই বন্ধ। আমরা তো আসছি পর্যটক হিসাবেই, যে বাংলাদেশকে ভালোবেসেই আসছি এবং এসে দেখছি, এবং এরাও গরমের মধ্যে কষ্ট করছে। যাত্রীদের সেবায় কর্তৃপক্ষ আন্তরিক উল্লেখ করে বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে এখানে আমাদের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে পর্যাপ্ত লাইট ফ্যান রয়েছে এবং সেখানে এসিও স্থাপিত আছে, এবং প্রয়োজনীয়তা নিরিখে আমাদের ফ্যান, লাইট এবং এসিগুলো সচল রাখা হয়। গরম থেকে রক্ষায় দ্রুত এসি মেরামতের দাবি ভুক্তভোগীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে বেনাপোল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ রহিম। রহিম, সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরকে জানানোর কথা বলছে বন্দর কর্তৃপক্ষ, কিন্তু তারা কোনো আশ্বাস বা সময়সীমা দিয়েছে কিনা? দেশের স্থলবন্দর বেনাপোল বন্দরকে যখন স্বাধীনতা পরবর্তীতে আমদানি রপ্তানি যেমন পৃথিবীর সমস্ত পাসপোর্ট যাত্রী অনেকটা বৃদ্ধি পেয়েছে। আপনি জানেন, দেখছেন যে সকালে দেশের থেকে যে পরিবহনগুলো অর্থাৎ মাইক্রো, প্রাইভেট সহ বিভিন্ন দূরপাল্লার যে পরিবহনগুলো, এই পরিবহন থেকে যাত্রী আসেন চিকিৎসা, স্বাস্থ্য, ভ্রমণ সহ বিভিন্ন ক্ষেত্রেই এই বেনাপোল বন্দরের ছেলে যাত্রীরা। আমি একটু বলে রাখি যে ভারতে প্রতিদিন, এর আগে যেমন করোনার সময় যাত্রীর সংখ্যা যেমন কম ছিল, এরপর পরে প্রায় প্রতিদিন 5 থেকে 7,000 যাত্রী এই বেনাপোল স্থল বন্দর দিয়ে যাতায়াত করে। বিশেষ করে সকালবেলা এই যাত্রী একটু দীর্ঘ লাইনটা এখানে বেড়ে যায়। আপনি জানেন যে বেনাপোল বন্দরে যেমন করোনার সময় বিভিন্ন স্ক্যানার এখানে বসানো হয়েছে, তারপর বেনাপোল বন্দর বা কাস্টমস বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা আগে থেকে অনেকটা উন্নত হয়েছে। তবে যাত্রী সাধারণ যে দীর্ঘ লাইন, আপনি দেখছেন যে সকাল থেকে যে যাত্রীরা দীর্ঘ লাইনে খোলা আকাশে নিজে দাঁড়িয়ে থাকেন, কারণ প্যাসেঞ্জার টার্মিনালের সামনে তারা বৈধ ট্যাক্স দিয়ে, সরকারের 1000 টাকা ট্যাক্স দিয়ে তারা ভারত গমনাগমন করে থাকে। সেক্ষেত্রে যাত্রীদের অভিযোগ, তারা বন্দরে যে প্রশাসনিক বন্দরে যে প্যাসেঞ্জার টার্মিনাল সামনে যে সুযোগটি বাথরুম সহ বা যে গরমের সময় প্রচন্ড তাপদায়ের সময় যে সুযোগ সুবিধা পাবেন, তারা সেই সুযোগ সুবিধাটি তেমন পেয়ে থাকেন না। যেমন গরমের সময় এখানে যে ফ্যানগুলো ব্যবহার করতে পারলে, কিন্তু এসি গুলো দীর্ঘদিন বিনষ্ট রয়েছে। এ ব্যাপারে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কর্তৃপক্ষ আমাকে যেটা জানিয়েছেন, আসলে গরমের সময় অনেকটা এই যাত্রী সাধারণের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে বা এখানে এসির পর্যাপ্ত ব্যবস্থা ছিল, কিছু এসি তারা নষ্ট হয়েছে, বিষয়টি তারা কর্তৃপক্ষকে জানিয়েছেন। অথচ অচিরেই হয়তো এই যে নষ্ট এসিগুলো তারা মেরামত করতে পারবেন। আমি কথা বলেছি বন্দর পরিচালক রেজাউল করিমের সাথে, তিনি আমাকে যেটা আশ্বস্ত করেছেন যে বেনাপোল আমদানি রপ্তানির সাথে যারা সংশ্লিষ্ট অনেক ব্যবস্থা, শেড ইয়ার্ড উন্নত হয়েছে, এখানে কাস্টম ইমিগ্রেশনের
অনেক ব্যবস্থা উল্লেখ হয়েছে যাত্রী সাধারণের জন্য। তারা নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন, যাত্রীদের সুবিধার জন্য তারা সাধারণের কাজ করে যাচ্ছেন। তবে গরমের সময় ভারত বা বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী বিভিন্ন যাত্রীরা আমাদেরকে যেটা জানিয়েছেন যে আসলেই তারা এই ইমিগ্রেশন বা কাস্টমের মধ্যে এসে প্রচন্ড দুর্ভোগে পড়ে। একদিকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা অসুস্থ হয়ে পড়েন, আর এসি না থাকায় তারা চরম দুর্ভোগে পড়েন। কারণ পার্শ্ববর্তী ভারতের প্যাকটা করলে এই ব্যবস্থাটা অনেক ভালো থাকলেও বেনাপোল বন্দরে যেন দীর্ঘদিন এসি নষ্টের কারণে তারা অনেক দুর্ভোগে পড়ে। এই ছিল সর্বশেষ, আমি পরবর্তী খবরে আপডেট জানাতে পারবো। বেনাপোল থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ রহিম। লালমনিরহাট ও ঠাকুরগাঁওয়ে দিন দিন কমছে গমের আবাদ। ন্যায্য মূল্য না পাওয়ায় গম আবাদ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কৃষকরা। এর বদলে ভুট্টা, আলু, তামাক সহ অন্যান্য ফসল চাষাবাদে ঝুঁকছেন। 2016-17 অর্থ বছরে ঠাকুরগাঁওয়ে 67,820 হেক্টর জমিতে গম চাষ হয়। 2023-24 অর্থ বছরে আবাদ নেমেছে 30,000 হেক্টরের নিচে, 7 বছরে অর্ধেকের কম। সরকার নির্ধারিত দাম না পাওয়ায় গম আবাদে লাভ থাকছে না। এতে গমের বদলে ভুট্টা, আলু, তামাক সহ অন্যান্য ফসল চাষাবাদে ঝুঁকছেন কৃষকরা। আমি তো আগে গম করতেছিলাম, গমে তো পত্তা নাই, এখন ভুট্টা করতেছি। এখন দেখি ভুট্টাতে কি হয়। অন্য ফসলের লাভ বেশি, যেমন আলু, কুরমা, ভুট্টা, এগুলাতে আমাদের ফসল ভালো হয়। একই অবস্থা লালমনিরহাটে। চলতি মৌসুমে সেখানে মাত্র 935 হেক্টর জমিতে গম আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 65 হেক্টর কম। গমের দামটা ন্যায্য মূল্য তারা পাচ্ছে না কৃষকরা, এই কারণে গম আবাদ বন্ধ। আগে তো প্রচুর গম আবাদ করছিলাম, এখন করি না, এখন পোষায় না। 1200 টাকা গম, সেই জন্য আমরা বেশি গম আবাদ করি না। আমরা ভুট্টিয়াতে এবছর আবাদ করি লাগছি, ভুট্টি আবাদ করি। কৃষি বিভাগ বলছে গম চাষ বাড়াতে সরকার ভর্তুকি দিচ্ছে। এছাড়া উচ্চ ফলনশীল গম আবাদে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। আমাদের গম যেহেতু আমদানি নির্ভর ফসল, সেক্ষেত্রে আমরা কিন্তু গমের উৎপাদনটা যেন ঠিক থাকে সে ব্যাপারে কিন্তু যথাযথ যে প্রচেষ্টা সেটি আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চালিয়ে যাচ্ছে। কৃষক পর্যায়ে গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদনের বিষয়গুলো নিশ্চিত করছি। প্রণোদনার মাধ্যমে আমরা কিছু তাদেরকে হয়তো বীজ এবং সার সহায়তা দিই, প্রদর্শনী করে থাকি। সেগুলোতে আমরা বিনামূল্যে সার, কীটনাশক বা তাদের যে বীজ এগুলো আমরা সরবরাহ করি। দেশে প্রতি বছর গমের চাহিদা রয়েছে 70 লাখ টন, আর উৎপাদন হয় মাত্র 12 লাখ টন। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।